ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব তথ্য তিনি জানিয়েছেন। ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ডের আওতায় তালিকাভুক্ত 129 ক্রীড়াবিদ মাসে 1 লক্ষ টাকা করে পাবেন। পর্যায়ক্রমে তালিকায় যুক্ত হবেন মোট 500 জন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান পরে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তুমি স্ক্রিপ্টটা দেখো না, তুমি অনুভূতির কথা বলেছো তো, তুমি নিজে থেকে বলো। থ্যাংক ইউ স্যার। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয় এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও বক্তৃতা দিলে আমি এখনো নার্ভাস ফিল। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীরচর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করবো আস্তে আস্তে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। ক্রীড়াবিদরা যেন দেশের সম্মান বয়ে আনার জন্যই কাজ করে, সে ব্যাপারেও করেন গুরুত্বারোপ। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও ক্রীড়া কার্ড পাবেন নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। একই সাথে বলেন, তালিকাভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স 4 মাস পর পর পুনর্মূল্যায়ন করা হবে। আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সরকার ঘোষিত ক্রীড়া ভাতা হিসেবে তালিকাভুক্ত 129 ক্রীড়াবিদ মাসে পাবেন 1 লক্ষ টাকা। পর্যায়ক্রমে এই তালিকায় যুক্ত হবেন মোট 500 জন। পাশাপাশি ক্রীড়া কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, পুনর্বাসন সহ থাকছে নানা সুযোগ সুবিধা। সরকারের এমন পদক্ষেপে দেশের ক্রীড়াঙ্গনে সুস্থ কম্পিটিশন তৈরি হবে, দাবি খেলোয়াড়দের। দেশের ক্রীড়াঙ্গনে উন্মোচিত হলো নতুন দ্বার। প্রথমবারের মতো বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে ক্রীড়াবিদদের। প্রথম ধাপে 129 জন অ্যাথলেটকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনে সর্বমোট 500 জন ক্রীড়াবিদ পাবেন ভাতা। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেক ক্রীড়াবিদ পাবেন মাসিক 1 লাখ টাকা। 4 মাস পর পর মূল্যায়ন করা হবে তাদের পারফরমেন্স, যার ভিত্তিতে তালিকায় হবে কাটছাট। এর ফলে ক্রীড়াঙ্গনে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে বলে মত নারী সাফ ফুটসাল জয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। আর এমন পদক্ষেপে দেশের খেলাধুলার প্রসার আরো বাড়বে বলে প্রত্যাশা আর্চার হিমু বাছারের। এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে, তারা আরো বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে এবং আমাদের সাথে প্রতিযোগিতা আরো বেশি শক্তিশালী হবে। এই জায়গা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরো বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরো উন্নতি হবে। শুধু ভাতা নয়, খেলোয়াড়দের আনা হয়েছে ক্রীড়া কার্ডের আওতায়, যার মাধ্যমে থাকছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসা, পুনর্বাসন সহ নানা সুবিধা। এটাকে এখন থেকে প্রফেশন হিসেবে নিতে পারবো। কখনো ভাবতে পারি নাই যে মান্থলি একটা বেতন পাবো। ব্যাডমিন্টন খেলাটা অনেক খরচের, এটা সবাই জানেন। তো আমার মনে হয় এখন সবাই আসতে চাবে ব্যাডমিন্টন খেলতে।
সমান গুরুত্ব দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই কার্যক্রমে। কোনো ভেদাভেদ তৈরি না করায় সন্তোষ প্রকাশ করেন প্যারা অ্যাথলেট মোহাম্মদ শহীদুল্লাহ। আর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। সেই শুরুটা ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যে আগামীর বাংলাদেশে আমরা যাতে ক্রীড়াঙ্গনকে একটি সুউচ্চ জায়গায় দাঁড় করাতে পারি। এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে, ওরা আমাদের দেখে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না, আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। দীর্ঘদিন ক্রীড়াবিদদের সবচেয়ে বড় বাধা ছিল আর্থিক টানাপোড়েন। তবে মাঠের যোদ্ধাদের প্রতি সরকারের এমন মূল্যায়ন দেশের ক্রীড়াঙ্গন অন্য উচ্চতায় যাবে আশা সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ের প্রসঙ্গ, সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এশিয়ান কাপের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর। তবে লক্ষ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট। প্রতিপক্ষ নিজেদের মাঠে যতটা শক্তিশালী, বাংলাদেশ ততটাই মরিয়া, কারণ সি গ্রুপের শীর্ষে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগে ঘরের মাঠে হারের প্রতিশোধ নেওয়ার মঞ্চ এটি। তবে কার্ড ইস্যুতে ডিফেন্সের অতন্দ্র প্রহরী তপু বর্মন আর মাঠের প্রাণভোমরা রাকিব হোসেনকে ছাড়াই নামতে হচ্ছে জামাল ভুঁইয়াদের। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিম আর কাজেম শাকির। মানে হংকংকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই। ঢাকার মাঠে হয়নি, তবে সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরকে হারানো সম্ভব বলছেন জাতীয় দলের ফরওয়ার্ড রাকিব হোসেন। কার্ড জটিলতায় খেলতে না পারার আক্ষেপে পড়ছেন ভারত বধের অন্যতম এই নায়ক। তবে দলকে দিয়েছেন অ্যাটাকিং ফুটবল খেলার পরামর্শ। জাতীয় দলের জার্সিতে সবশেষ 6 ম্যাচে 2 গোল ফরওয়ার্ড রাকিব হোসেনের। সিঙ্গাপুরের বিপক্ষেও সবশেষ যেই ম্যাচটি ঢাকার মাঠে খেলেছিল বাংলাদেশ, সেখানে দলের একমাত্র গোলটিও করেছিলেন এই ফুটবলার। তবে 2টি হলুদ কার্ডের জন্য এবার সিঙ্গাপুর যেতে পারেননি। আসলে কষ্ট লাগতেছে, কারণ আমি কিন্তু প্রথম ম্যাচ থেকে প্রতিটা ম্যাচে আমি কিন্তু খেলছি এবং 2 গোল একটা অ্যাসিস্ট আছে ইন্ডিয়ার সাথে। তো খুব খারাপ লাগতেছে, কিন্তু তারপরও এটা আসলে নিয়তির, কারণ আমি এখন খেলতে পারবো না, কারণ 2টা কার্ড হয়ে গেছে। তো এটা আসলে নিজের কাছে কষ্ট লাগতেছে, কিন্তু তারপরও টিমের দেশে থাকলেও সিঙ্গাপুরের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দলের জন্য শুভকামনা জানিয়েছেন এই রাইট উইঙ্গার। ইরফান ফান্দিদের বিপক্ষে লড়তে হবে চোখে চোখ রেখে। আমি মনে করি এটাই ফুটবল খেলা হচ্ছে। আমরা কিন্তু আমাদের মাঠে ওদের সাথে অনেক ভালো ফুটবল খেলছি, তো আমরা এই ম্যাচে জিততেও পারতাম। কিছু মিস্টেকের জন্য আমরা জিততে পারিনি, কিন্তু আমাদের স্কোয়াড এখন আগের থেকে অনেক শক্তিশালী। আমরা ওদের মাঠে ওদেরকে হারানো সম্ভব। আসলে আমাদের টিম এখন আপনি ডিফেন্স বলেন এবং অ্যাটাকিং বলেন, দুই পজিশনই আমরা এখন ভালো করতেছি। তো আমরা যদি কোচ যেভাবে বলবে ওভাবে খেলতে পারি, তাহলে আমরা ওদের মাঠে হারাতে পারবো। গোলকিপার আনিসুর রহমান জিকোর ক্লাব সতীর্থ রাকিব। লিগে ভালো পারফরমেন্সের পরও জিকোর দলে চান্স না পাওয়া হতাশাজনক। আমি আর জিকো কিন্তু এক টিমই খেলি। আমি দেখছি ও অনেক পরিশ্রম করছে, কিন্তু কোচ রাইট, কারণ কোচ যেটা মনে করছে, তো কোচের ব্যাপারে তো আর কথা বলার আমার কোনো এখতিয়ার নাই। তারপরও জিকো এমনিতে ক্লাব লেভেলে অনেক পরিশ্রম করছে। ও আসলে কেন ডাক পায় না আমি বলতে পারবো না এটা। সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হারলেও 2টি গোল হজম করেছিল ডিফেন্সের ভুলে। বিশ্বনাথ ফেরায় ডিফেন্সের শক্তি বেড়েছে। হামজা সমিত্রা জ্বলে উঠলে জয় অসম্ভব নয় বলছেন এই ফরওয়ার্ড। হামজা আছে, সমিত আছে, তারপর আরও প্রবাসী প্লেয়ার আছে এবং আমাদের দেশি প্লেয়াররা অনেক ভালো, জামাল ভুঁইয়া আছে, তারপর আমাদের লোকাল প্লেয়ারের ভিতরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। তো আমি মনে করি দুর্বলতা আছে, কোচ যদি মনে করে যে এর ভিতরে কোনো দুর্বলতা আছে, তো সে তাদেরকে ধরিয়ে দিবে এবং তারা এগুলো শুধরাবে এবং ম্যাচে তার প্রতিফলন দেখা যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হেড কোচ হাভিয়ার কাবরেরার জন্য অগ্নি পরীক্ষা, কেননা এর উপরে কিছুটা হলেও নির্ভর করছে তার থাকা না থাকা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ম্যাচ, এর আগের ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করতে পারেনি। তবে রাকিব যেমনটা মনে করছিলেন যে সিঙ্গাপুরের মাটিতে গিয়ে সিঙ্গাপুরকে হারানোটা এই দলের
সেই সক্ষমতা রয়েছে, যদিও তিনি সেই জায়গাটায় ম্যাচ খেলতে পারছেন না। তবে রাকিব কিন্তু একটা বিষয়ে পরামর্শ দিয়েছেন যে অ্যাটাকিং ফুটবলটাই মূল মন্ত্র হওয়া উচিত বাংলাদেশের। আমরা সাম্প্রতিক পারফরমেন্সের জায়গাটা একটু লক্ষ্য রাখতে চাই যে বাংলাদেশ এবং সিঙ্গাপুর তাদের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সটা কেমন বিরাজ করছে। আমরা যদি একটু দেখতে চাই, আমাদের কাছে বেশ কয়েকটা উপস্থাপনা আছে। প্রথমত বাংলাদেশ দলের গত 5টি ম্যাচের পারফরমেন্স আমরা ইভালুয়েট করতে চাইলে শেষ 5 ম্যাচের মধ্যে 1টিতে জয়, 2টিতে ড্র এবং হার 2টিতে। 26 মার্চ 2026 একদম লেটেস্ট যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেটা ভিয়েতনামের এগেনস্টে 3-0 গোলের পরাজয় হয়েছে বাংলাদেশের। এটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। 18 নভেম্বর 2025 ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের ম্যাচটা এশিয়ান কাপ বাছাই পর্বে, যেখানে ইন্ডিয়ার এগেনস্টে 1-0 গোলের জয় নিয়ে বাংলাদেশ মাঠ ছেড়েছিল। 13 নভেম্বর 2025 নেপালের সঙ্গে 2-2 ড্র করেছিল বাংলাদেশ, যেটা একটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল। 14 অক্টোবর 2025 হংকংয়ের সঙ্গে 1-1 ড্র বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বে। 9 অক্টোবর 2025 হংকংয়ের সাথেই 4-3 গোলের পরাজয় হয়েছিল বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বে, যেটা একটা চমৎকার শ্বাসরুদ্ধকর হাই ভোল্টেজ ম্যাচ ছিল এবং সেই ম্যাচের প্রত্যেকটা পরতে পরতে কিন্তু উত্তেজনার পারদ একদম আকাশচুম্বী ছিল। এবারে আমরা একটু দেখতে চাই সিঙ্গাপুর দলটা আসলে কেমন পারফরমেন্স করেছে সাম্প্রতিক সময়। গত 5টা ম্যাচের মধ্যে 2টিতে জয়, 2টিতে ড্র, 1টিতে হার। তারা কিন্তু ভালো ছন্দে আছে। সর্বশেষ ম্যাচটা 18 নভেম্বর 2025 হংকংয়ের এগেনস্টে 2-1 গোলের জয় নিয়ে তারা মাঠ ছেড়েছিল এশিয়ান কাপ বাছাই পর্বে। 13 নভেম্বর 2025 থাইল্যান্ডের এগেনস্টে 3-2 গোলের পরাজয় ছিল, সেটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ছিল। 14 অক্টোবর 2025 ইন্ডিয়ার এগেনস্টে 2-1 গোলের জয় ছিল এশিয়ান কাপ বাছাই পর্বে। 9 অক্টোবর 2025 ইন্ডিয়ার এগেনস্টে 1-1 গোলের ড্র ছিল এশিয়ান কাপ বাছাই পর্বে। 4 সেপ্টেম্বর 2025 মালয়েশিয়ার সঙ্গে 1-2 গোলের পরাজয় ছিল, সেটা একটা ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ। সামগ্রিকভাবে 2টি জয়, 2টি ড্র এবং 1টি হার। এবার আমরা একটু হেড টু হেড লক্ষ্য করতে চাই যে হেড টু হেড বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে মুখোমুখি লড়াইয়ে কার কটা জয় রয়েছে। বাংলাদেশের সর্বশেষ 5টা যে মুখোমুখি লড়াই, সেখানে 3বারই বাংলাদেশ হেরেছে, সিঙ্গাপুর 3টা ম্যাচ জিতেছে, 2টা ড্র হয়েছে এবং সেটা ডেফিনেটলি আপনারা যেমনটা দেখছেন যে পুরনো রেকর্ড সহ এই সমীকরণটা রয়েছে। রাকিব যেমনটা জানাচ্ছিলেন যে বাংলাদেশের পক্ষে জয়লাভ করাও কিন্তু সম্ভব, অর্থাৎ সেই জায়গাটাতে যদি অ্যাটাকিং ফুটবলটা বাংলাদেশের মূল মন্ত্রের জায়গাটা হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ভালো পারফরমেন্স করার সম্ভাবনা রয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর বাংলাদেশ। দর্শক, এবার আমরা ক্রিকেটের মাঠে একটু খবর রাখতে চাই। বিশেষ করে সাম্প্রতিক সময় বাংলাদেশের নির্বাচক প্যানেলে কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে। 4 জন নির্বাচক বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হয়েছেন। তবে দল থেকে কোন ক্রিকেটার কেন বাদ পড়েছেন, কি করলে আবারও বিবেচনায় তারা আসবেন, কার সঙ্গে কাজ করবেন, নির্বাচক হিসেবে দায়িত্ব শুরু করলে এই কাজটা করতে চান নাঈম ইসলাম। সেই সঙ্গে দল বাছাইয়ের পারফর্মারদের প্রাধান্য দেওয়ার কথাও বলেছেন নাঈম। যুব দলের ক্রিকেটারদের শতভাগ প্রস্তুত না করে ন্যাশনাল টিমে না নেয়ার পক্ষে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এই তো গত ডিসেম্বরের কথা, জাতীয় লিগে সবশেষ ম্যাচ খেলেছিলেন নাঈম ইসলাম। 39 বছর বয়সী সেই নাঈম এবার পেয়েছেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব। লম্বা সময়ের ক্যারিয়ার, জাতীয় দলের হয়ে 8 টেস্ট, 59 ওয়ানডে আর 10টি টি-20 খেলেছেন গাইবান্ধার এই ক্রিকেটার। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 186টি, লিস্টে 263টি। নিজের খেলোয়াড়ি জীবনের অনেক অভিজ্ঞতার সাথে আছে অনেক আক্ষেপও। নির্বাচক হয়ে সেই আক্ষেপগুলো মেটাতে চান নাঈম। আমার প্লেইং ক্যারিয়ারে আমার যেসব এক্সপেকটেশন ছিল সিলেক্টরদের কাছ থেকে, আমার মনে হয় সব প্লেয়াররাই সেটা চায়। আপনি যে কথাটা বললেন, সব প্লেয়াররাই এই জিনিসটা চায় যে আমি একটা সিরিজে না থাকতেই পারি, টিমে বাদ করতেই পারি। সো আমি এই সিরিজটা কেন না এবং কি করলে আমি কামব্যাক করব এবং কার সাথে প্র্যাকটিস করব, কোন কোন জায়গায় ইমপ্রুভ করব, এই জিনিসগুলো প্লেয়ারদের সাথে অবশ্যই ক্লিয়ার করা হবে এবং এইগুলো নিয়ে সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে। 2012 সালে টেস্ট আর 2014 সালে জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন নাঈম ইসলাম। এরপর ঘরোয়া লিগে অনেক সিজনেই ছিলেন টপ স্কোরারদের শীর্ষ তালিকায়, কিন্তু নাঈমকে আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়নি নির্বাচকরা। তবে অতীতে কি হয়েছে তা নিয়ে ভাবতে কিংবা কথা বলতে চান না নাঈম। এবার চেয়ারের উল্টো পিঠে তিনি। নির্বাচক নাঈম দল গঠনের সবার আগে পারফরমেন্সকেই দিতে চান প্রাধান্য। জোর করে বয়সভিত্তিক দলের ক্রিকেটারদেরও খেলাতে চান না জাতীয় দলে। আন্ডার 19 খেলার পরে সেই
ছেলেকে নিয়ে আমরা বেশি মানে আমার প্লেইং ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলছি, সেই প্লেয়ারগুলোকে আমরা বেশি পুশ করা শুরু করি। সো পুশ করার যে বিষয়টা আছে, আমার মনে হয় যে আমি এটা আমি চাই না যে প্লেয়ার পারফর্ম করে সেই যে মানে কোনো কিছু যদি আপনাকে অ্যাচিভ করতে হয়, মানে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া হবে এই জিনিসটা আমি চাই না। সবাই সব কিছু অ্যাচিভ করে নিবে, সেটা নিবে কিভাবে, হয় তার ট্যালেন্টের মাধ্যমে না পারফরমেন্সের মাধ্যমে। এই মুহূর্তের জাতীয় দলে ৬-৭ নম্বরে কার্যকারী ব্যাটারের খুবই সংকট, কিন্তু কেন সেই কারণটা জানা নাইমের। ঢাকা লিগে ৬০০-৭০০ রান করতেই হবে জাতীয় দলের বিবেচনায় আসতে। এই মানসিকতার কারণে সব ব্যাটারই চায় টপ অর্ডারে খেলতে, কিন্তু ৬-৭ নম্বরে খেলা ব্যাটারের পুরো সিজনের ৪০০ রানের গুরুত্বটাও যে সেই ৭০০-৮০০ রানের সমান, সেটাই বোঝাতে পারলে মিলবে সমাধান, বলছেন নাইম। সব প্লেয়ারদের ভিতরে যে চিন্তা ভাবনাটা কাজ করে যে ন্যাশনাল টিমে ঢুকতে গেলে প্রিমিয়ার লিগে বা আপনি যদি চিন্তা করেন যে ন্যাশনাল লিগে বিসিএল এ সব জায়গায় মানে ৫০০, ৭০০, ৮০০, ১০০০ এইরকম রান করতে হবে। এখন যে ছেলেটা ৬-৭ নম্বরে ব্যাটিং করতেছে আর যে ছেলেটা ওপেন করতেছে, দুইজন নিশ্চয়ই সেম রান করবে না। যে ছেলেটা 6-7 নম্বরে ব্যাটিং করবে সেই ছেলেটা 400 রান যতটুকু ইম্পর্টেন্ট হবে, একজন ছেলে যদি ওপেন করে ও 700-800 রান কিন্তু সেম ধরনের ইম্প্যাক্ট করবে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন নাইম ইসলাম। সেদিন দুপুর 12টায় নতুন সিলেকশন কমিটির প্রথম সভা। সবাই নিশ্চয়ই আমরা বসবো, কথাবার্তা বলবো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সবশেষ 2 দিনে ম্যাচ রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং মান উন্নয়নের উপর জোর দিয়ে 2 দিনের বিশেষ এক ইন্ডাকশন কোর্স পরিচালনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার এবং সোমবার এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন সাইমন টফেল। এবারের কোর্সে প্রায় 35 জন সম্ভাব্য নতুন ম্যাচ রেফারি অংশ নিয়েছেন। তাদের নিয়ে বেশ উচ্ছ্বসিত সাইমন টফেল। নিজের সময়ের সেরা তো বটেই, তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা আম্পায়ার সাইমন টফেল। আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শেষ করে টফেল এখন পুরোদস্তুর আম্পায়ারিংয়ের শিক্ষক। সেই কাজেই মাস 6 ধরে বাংলাদেশ ক্রিকেটে কাজ করছেন, বিশেষ করে তৈরি করছেন আম্পায়ারদের প্রশিক্ষক। সবশেষ 6 মাসে আম্পায়ারিংয়ের নানাবিধ কর্মশালা পরিচালনা করেছে বিসিবি। সবশেষ 2 দিনে ম্যাচ রেফারিদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের ওপর জোর দিয়ে 2 দিনের বিশেষ এক ইন্ডাকশন কোর্স পরিচালনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার ও সোমবার এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করেন সাবেক এই আম্পায়ার। তার মূল লক্ষ্য প্রতিভাবান ম্যাচ রেফারি খুঁজে বের করা। গত কয়েকদিন ধরে আমরা বিসিবির সম্ভাব্য নতুন ম্যাচ রেফারিদের জন্য একটি ইন্ডাকশন কোর্স পরিচালনা করছি। আগামী মৌসুমকে সামনে রেখে আমাদের প্রাথমিক ফোকাস হলো কিভাবে সক্ষমতা তৈরি করা যায় এবং মান উন্নত করা যায়। প্রায় 6 মাস আগে যখন আমরা এই প্রকল্পটি শুরু করি, তখন আমি সবার কাছে ধৈর্য ধরতে এবং আমরা কিভাবে আরো ভালো করতে পারি সেই প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছিলাম। এবারের কোর্সে প্রায় 35 জন সম্ভাব্য নতুন ম্যাচ রেফারি অংশ নিয়েছেন। তাদের নিয়ে বেশ উচ্ছ্বসিত টফেল। এটি কেবল কাজ করার বিষয় নয়, বরং একজন ম্যাচ রেফারির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো দেখার বিষয়। ম্যাচ রেফারি হওয়া সহজ নয়, এটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং এবং একটি দায়িত্বশীল অবস্থান। তারা আমাদের ক্রিকেট আম্পায়ারদের মূল্যায়নকারী এবং আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে ভালো মানুষ আছে যারা প্রয়োজনীয় ক্ষেত্রে খুব দক্ষ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে অভিযোগ পুরনো, সেই লজ্জার ইতিহাস মুছে ফেলতে চান এই অজি। উৎকর্ষের কোনো ফিনিশ লাইন নেই, আমি এটা যথেষ্ট জোর দিয়ে বলতে পারি। তাই প্রতিবার যখন আমরা পরিকল্পনা করি, প্রস্তুতি নেই এবং কার্যকর করি, তখন আমাদের ভালো ফিডব্যাক প্রয়োজন। আমরা যদি সত্যিই ভালো মানুষ এবং ভালো প্রসেস তৈরি করি, তবে সম্ভাবনা আছে যে আমাদের ফলাফল খুব ভালো হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।